নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভারতবর্ষের ইকোনমি থেকে ট্যাক্স স্ট্রাকচার, পাবলিক ফাইন্যান্স পার্ট 1টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। চ্যাপ্টারের শুরুতেই আমরা ফিসক্যাল পলিসি দেখব। ফিসক্যাল পলিসি কথার অর্থ কী? ধরা যাক আমাদের যে কোনো একটা পরিবার নিয়ে আমরা ডিল করছি, ঠিক আছে? তো সেই পরিবারের একটা নির্দিষ্ট পরিমাণ আয় আছে এবং সেই আয়টাকে খরচা করবার জন্য একটা নির্দিষ্ট নীতি আছে। তো সেই আয় এবং ব্যয়ের যে নীতি সেই পরিবারের জন্য, সেটাই হচ্ছে সেই পরিবারের ফিসক্যাল পলিসি। এবার যদি আমরা সেটা সামগ্রিক দেশের ক্ষেত্রে চিন্তাভাবনা করি, তাহলে সেটা হবে দেশের ফিসক্যাল পলিসি। ওকে, এবার আমরা দেখব ফিসক্যাল পলিসি কেন তৈরি করা হয় বা এর মেজর অবজেক্টিভসগুলো কী কী আছে। আমরা যখন একটা পরিবারের ফিসক্যাল পলিসির কথা ভাবলাম, তখন আমি কি বললাম যে আমরা একটা অর্থের একটা পরিমাণ সঞ্চয় করি, একটা পরিমাণ খরচা করি এবং সেই নীতি নির্ধারণের যে বিষয়টা, সেটাই ফিসক্যাল পলিসি। তো আমরা যখন একটা পরিবারের ক্ষেত্রে এই অর্থনৈতিক নীতিটা তৈরি করি, তখন আমরা কিসের দিকে যত্নবান হই? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের সঞ্চয় করে পরিবারের সদস্যদের ঠিকঠাক করে যে বিভিন্ন খরচ সেগুলোকে চালিয়ে, ঠিক আছে, এবং পরিবারের যে গ্রোথ সেইটাকে নিশ্চিত করার জন্য। ওকে, আমরা এইভাবেই মানে পরিবারের যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সেটা যাতে ঠিকঠাক করে হয়, সেটার জন্যই আমরা কিন্তু আমাদের যে দৈনিক বা মাসিক যে খরচার বা রোজগারের যে নিয়ম বা নীতি সেটা কিন্তু তৈরি করি। তো এই ক্ষেত্রেও দেশের যে অর্থনৈতিক বিকাশ, সেই বিকাশের কথাটা কিন্তু প্রথমে চিন্তা করা হয় ফিসক্যাল পলিসি ফরমেশনের ক্ষেত্রে। তো প্রথমটা কি? প্রথম যে উদ্দেশ্যটাকে মাথায় রেখে তৈরি করা হয় যে টু অ্যাচিভ হায়ার গ্রোথ রেট, ঠিক আছে, তাকে যাতে হাই লেভেলে একটা রাখা যায়, সেই জন্য সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমরা প্রথম তৈরি করি, আমাদের যে ফিসক্যাল পলিসি সেটা তৈরি করি সামগ্রিক দেশের ক্ষেত্রে। হাই গ্রোথ রেট অ্যাচিভ করবার জন্য যে বিষয়গুলোতে আমাদেরকে যত্নবান হতে হয়, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা, ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ানো, সেভিংস বাড়ানো এবং যে কোনো জায়গা থেকে যেখানে আমরা প্রোডাক্টিভ এরিয়া বলে থাকি, মানে যেখান থেকে আমাদের রিটার্ন, ইকোনমিক রিটার্ন পাওয়ার আশাটা বেশি, সেই সমস্ত জায়গায় আমাদের বিনিয়োগ করা। এটা হলো প্রথম। তাহলে টু অ্যাচিভ হায়ার গ্রোথ রেট। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি। আমরা যখন ইনফ্লেশন পড়েছিলাম তখন একটা বলেছিলাম যে ইনফ্লেশন ইকোনমিতে প্রয়োজন, আমাদের দেশের ক্ষেত্রে সেটা 5-6% মধ্যে থাকলে ভালো হয়। তো সেই ইনফ্লেশনের মানে ধরে রাখার কারণ আমরা কি বলেছিলাম যে 5% বা 6% ইনফ্লেশন হলে সেখানে যেটা হয় ইকোনমিক অপরচুনিটি মানে ইকোনমিক গ্রোথ অপরচুনিটি তৈরি হয় এবং সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, ঠিক আছে? আমরা ফিলিপ কার্ভ পড়েছি। তো এই যে এমপ্লয়মেন্ট জেনারেট করতে গেলে আমাকে কিছুটা পরিমাণ মানে মুদ্রাস্ফীতি ইকোনমিতে রাখতে হয়, কিন্তু এটার প্রভাব তো সাধারণ মূল্যস্তরের উপর পড়তে পারে। তো অতএব যে এসেন্সিয়াল কমোডিটিস বা অন্যান্য ভোগ্যপণ্য, সেগুলোর দাম বৃদ্ধি হতে পারে। কিন্তু অ্যাজ এ কান্ট্রি যখন আমি ফিসক্যাল পলিসি ফর্মুলেট করব, তখন কিন্তু প্রাইস স্টেবিলিটির দিকেও কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে। না হলে আমাদের যে ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার, সেটা কিন্তু মানে আমাদের সাধারণ মানুষের সেই পারচেজিং পাওয়ারটা কিন্তু অনেকটা কমে যাবে। থার্ড যে মেজর অবজেক্টিভের কথা আমি বলবো, সেটা হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটি। আমরা জানি আমাদের দেশের একটা মূল সমস্যা বা মানে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রেরই একটা মূল সমস্যা হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটি, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য। সেই অর্থনৈতিক বৈষম্যকে কাউন্টার করার জন্য বা সেই অর্থনৈতিক বৈষম্যকে মাথায় রেখে সেই বৈষম্যকে হ্রাস করবার জন্য কিন্তু একটা দেশ হিসেবে আমাদের ফিসক্যাল পলিসি ফর্মুলেট করা উচিত এবং সেটাই হয়। ওকে, এইবার রিডিউস ইকোনমিক ইনইকুয়ালিটি বা অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা যে ধরনের পদ্ধতিগুলোকে ব্যবহার করি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স কীরকম? আমি যদি ইনকাম ট্যাক্সের কথাই ভাবি, ইনকাম ট্যাক্স একটা, ভারতের ইনকাম ট্যাক্স একটা প্রোগ্রেসিভ ট্যাক্স। তো ভারতবর্ষের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা, যখন আমরা হায়ার
স্ল্যাব অফ ইনকামে ঢুকি, 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে 15 লাখ, 15 লাখ থেকে 20 লাখ, প্রত্যেকটা স্তরে কিন্তু ইনকাম ট্যাক্সের যে পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়ানো হয়। ঠিক আছে, অর্থাৎ ট্যাক্সের পার্সেন্টেজ কিন্তু বাড়ানো হয়। এটার কারণ হচ্ছে আমরা যত হায়ার ইকোনমিক মানে হায়ার ইনকাম গ্রুপের মানুষকে আমরা দেখব, তো তাদের কাছ থেকে যদি আমি বেশি পরিমাণে ট্যাক্স কালেক্ট করি, সেটা আমাদের পুয়ার সেকশন বা অপেক্ষাকৃত গরিব মানুষের জন্য কিন্তু আমরা খরচা করতে পারবো। তো সেই জন্যই সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই যে প্রোগ্রেসিভ ট্যাক্স সেটা ব্যবস্থা করি। এছাড়া কি আছে, আপার ক্লাস বা উচ্চ শ্রেণীর মানুষেরা যে ধরনের ভোগ্য পণ্য ব্যবহার করেন তার মধ্যে বেশিরভাগই হচ্ছে লাক্সারি গুডস। ঠিক আছে, অর্থাৎ বিলাসবহুল পণ্য, গাড়ি, তারপরে মোবাইল ফোন, দামি মোবাইল ফোন। তো এইগুলোর ক্ষেত্রে আমরা যদি বেটার একটু হায়ার ট্যাক্স যদি তাদের উপর চাপাই, তাহলে তাদের ক্ষেত্রে সেটা বার্ডেন হবে না। কিন্তু আমরা সেই টাকাটাকে ওখান থেকে সংগ্রহ করে নিয়ে এসে গরিব মানুষের জন্য ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে খরচা করতে পারবো। তাদের যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সেটাকে একটুখানি বাড়াতে পারবো, বা তাদেরকে অনেক বেটার আমি বেসিক নিডসগুলোর সাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এই কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই ফিসক্যাল পলিসিতে আমরা মাথায় রাখি। ওকে, অন্যদিকে যে পুয়ার সেকশন, মানে আমরা জানি যে আমাদের দেশে এই মুহূর্তে 5 লাখের নিচে যাদের রোজগার হয় তাদেরকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। তো আমরা ধরে নিতে পারি যে এই সমাজের অর্থনৈতিক মানে যে স্তরীকরণ, তার যে নিম্ন স্তরে অবস্থিত যে মানুষ, তাদেরকে যদি আমি ট্যাক্সে ছাড় দিতে পারি, তাহলে সেটা তাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা নির্ণায়ক ফল দিতে পারে। ওকে, এইবারে আমরা দেখব কম্পোনেন্টস অফ ফিসক্যাল পলিসি, অর্থাৎ ফিসক্যাল পলিসি ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে কথা আমরা কম্পোনেন্ট হিসেবে ইউজ করি। ফার্স্ট হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, গভর্নমেন্ট রিসিপ্ট। ঠিক আছে, অর্থাৎ যে সরকারি রিসিপ্টগুলো মানে আয়। ঠিক আছে, আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 2 নম্বর, মানে সরকারি ব্যয়, এবং পাবলিক ডেট। ঠিক আছে, এই তিনটেকে মাথায় রেখে কিন্তু আমাদের ফিসক্যাল পলিসি ফরমেশন করা হয়, 3টে কম্পোনেন্টকে ইউজ করে রাদার। ঠিক আছে, তো এই প্রথমে হচ্ছে গভর্নমেন্ট রিসিপ্ট আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এটা আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইবার এই গভর্নমেন্ট রিসিপ্টই বলো বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারই বলো, যেখান থেকে হয় সেটা হচ্ছে 3টে ফান্ড আমরা এর জন্য পাই। একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এবং 3 নম্বরটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। এই 3টে হচ্ছে অ্যাজ ইফ গভর্নমেন্টের ট্রেজারি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, কোনো একটি পরিবারের যে আয় হয়, যে টোটাল রোজগার হয়, সেটা কিছু একটা পোর্শন আমরা ব্যাংকে রাখি, কিছু পোর্শন আমরা বাড়িতে লকারের মধ্যে রেখে দিই অ্যাজ মাস কাবারি খরচা। ঠিক আছে, মাস কাবারি খরচা বা অন্যান্য যে মাইনে পে করা ইত্যাদি, মেডিকেল মানে খরচা করা ইত্যাদি, এগুলোর জন্য আমরা কিছু টাকা বাড়িতে আলমারির লকারের মধ্যে রেখে দিই, এবং কিছুটা আমরা কি করি, বিভিন্ন রকম স্কিমস থাকে। ঠিক আছে, সেই স্কিমসগুলোতে আমরা রেখে দিই। জিপিএফ হতে পারে, পিপিএফ হতে পারে, এই ধরনের স্কিমগুলোতে রেখে দিই। গভর্নমেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা খানিকটা এক। গভর্নমেন্টেরও এই 3 ধরনের ফান্ড থাকে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্টের যা খরচা, ঠিক আছে, এবং যা আয়, সব কিছুই এই 3টে ফান্ডের মধ্যে বা থেকে করা হয়। ওকে, প্রথমে যদি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার মধ্যে গভর্নমেন্টের যা রেভিনিউ কালেক্টেড, বরোয়িংস মানে যা কিছু ধার নেওয়া গভর্নমেন্টের, ঠিক আছে, এবং যে লোনের এগেনস্টে লোন রিসিপ্ট, অ্যাডভান্স, যা কিছু হয় তা কিন্তু এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে এসে যুক্ত হয়। অন্যদিকে গভর্নমেন্টে যা খরচ হয় তার প্রায় সব কিছু এক্সেপশনাল জিনিস ছাড়া, যেগুলো কন্টিজেন্সি এবং পাবলিক অ্যাকাউন্ট থেকে চার্জ করা হয়, ম্যাক্সিমাম জিনিস কিন্তু এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে খরচ হয়। ঠিক আছে,
পাবলিক এমপ্লয়ীদের মাইনে দেওয়া থেকে শুরু করে বা অন্যান্য খরচ চালানো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমরা এই গভর্নমেন্টের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে করে থাকি। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কোনো একটা মানি উইথড্র করার জন্য, অর্থাৎ টাকা তোলার জন্য বা টাকা উইথড্র করার জন্য একমাত্র একটাই পদ্ধতি আছে, সেটা হচ্ছে পার্লামেন্টের প্রি অ্যাপ্রুভাল। ঠিক আছে, অ্যাপ্রুভাল ইজ মাস্ট অফ দ্য পার্লামেন্ট বিফোর উইথড্রয়িং দ্য মানি। ঠিক আছে, তো এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার কথা আমাদের সংবিধানের 266 1 নম্বর ধারায় উল্লেখ করা আছে। তোমরা এখানে কিন্তু এই আর্টিকেলটা মনে রাখবে, এই আর্টিকেলটা কিন্তু পরীক্ষায় আসে। এবং কী ধরনের কাজ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে করা হয়, কী ধরনের খরচ করা হয়, এগুলো তো তোমরা মনে রাখবেই। ঠিক আছে, এরপরে আমরা দেখছি কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে আমরা তখনই খরচ করব যখন এমন একটা সিচুয়েশান দেশের মধ্যে ক্রিয়েট হবে যেটা আগে কখনো হয়নি। ফর এক্সাম্পল ন্যাচারাল ক্যালামিটি, ঠিক আছে, বা আমাদের যে রিসেন্ট হয়ে গেল করোনা মোকাবেলায় যে খরচ ইত্যাদি, এগুলো কিন্তু আমরা কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করতে পারি। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এটা সংবিধানের 267 নম্বর ধারায় উল্লেখ করা আছে। আগেরটা 266 নম্বর 1 নম্বর ধারায় ছিল, এখানে 267 নম্বর ধারায় উল্লিখিত আছে। তো এখানে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে ফান্ড রেজ করার জন্য বা টাকা তোলার জন্য পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল হলেও চলে, অর্থাৎ আগে খরচ করে নেওয়ার পরে অ্যাপ্রুভাল করালেও পার্লামেন্টকে দিয়ে সেখানেও কিন্তু চলে, অর্থাৎ পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল। থার্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে এই যে ডিসপোজাল, ঠিক আছে, এই কন্টিজেন্সি ফান্ডে যে ডিসপোজাল, সেইটা কাজ যেটা করে সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই কিন্তু এই ফান্ড থেকে টাকা উইথড্র করে। এবং তিনি নিজের ইচ্ছায় কিন্তু করেন না, তিনি অন দ্য অ্যাডভাইস, অর্থাৎ প্রাইম মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট, অর্থাৎ তিনি ক্যাবিনেট বা প্রধানমন্ত্রীর যে পরামর্শ, সেই পরামর্শের বশবর্তী হয়ে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিন্তু ফান্ড রেইজ করেন। ওকে, তো এটা মনে রাখবে। কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে যে পরিমাণ অর্থ খরচা হয় সেটা আবার কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিন্তু মেকআপ করে দেওয়া হয় পরবর্তীকালে। ওকে, এইবারে আমরা দেখব পাবলিক অ্যাকাউন্টস। পাবলিক অ্যাকাউন্টসগুলো কী কী আছে, যেমন প্রভিডেন্ট ফান্ড, যারা চাকুরে বা এমপ্লয়ি তাদের যে প্রভিডেন্ট ফান্ড সেটা কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এছাড়া স্মল সেভিংস, এগুলো পড়ে। তো এইটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, প্রভিডেন্ট ফান্ড বলো বা স্মল সেভিংস বলো, এগুলো কিন্তু কোনোটাই গভর্নমেন্টের নিজের নয়। অতএব এইটা একটা সময় অতিক্রান্ত হওয়ার পর তাদের যে আইনত তার যে ওনার, ঠিক আছে, এই ফান্ড বা এই টাকাটার যারা রাইটফুল ওনার, তাদেরকে কিন্তু এই টাকাটাকে ব্যাক করে দিতে হয়। ঠিক আছে, এবং এর জন্য পার্লামেন্টের অ্যাপ্রুভ্যাল লাগে না। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বলি, এর মানে পাবলিক অ্যাকাউন্ট ভারতীয় সংবিধানে 266 2 নম্বর ধারায় কিন্তু উল্লেখিত আছে। এইবার আমরা দেখব গভর্নমেন্ট রিসিপ্ট, অর্থাৎ সরকারের যে আয়ের উৎস। প্রথমেই আয়ের উৎসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দেখে নাও। একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টকে আবার কয়েকটা ভাগে ভাগ করে, আমি একে একে বলছি। রেভিনিউ কথার অর্থ হলো সেইটাই যে রোজগার থেকে কোনো লায়াবিলিটি ক্রিয়েট হয় না। আচ্ছা, এখানে একটা সহজ উদাহরণ দিচ্ছি। আমি একজন এমপ্লয়ি, ঠিক আছে, তো আমি আমার মাইনেটা মাসে মাসে পাই, কিন্তু মাইনের পরিবর্তে এরকম কোনো শর্ত থাকে কি যে আমাকে টাকাটা আমার রিটায়ারমেন্টের পর শোধ করতে হবে বা 20 বছর পর থেকে শোধ করতে হবে, এরকম থাকে না। ঠিক আছে, অতএব এই যে মাইনের টাকাটা সেটা টোটালি আউট অফ মাই ইনকাম, এবং সেটা কোনো রকম লায়াবিলিটি বা কোনো রকম দায়িত্ব নিয়ে আসে না। কিন্তু এইবার আমার একটা শখ হলো যে আমি একটা বাড়ি করব। ঠিক আছে, বাড়ি করবার জন্য আমি লোন করলাম, এই লোনটা কিন্তু আমাকে শোধ করতে হবে। যদিও এটা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ক্রেডিট হলো, টাকাটা কিন্তু আমার ব্যাঙ্কেই এলো, কিন্তু আমাকে এই টাকাটার পরিবর্তে একটা লায়াবিলিটি এলো।
ঠিক আছে। তো অ্যাসেটটা তো জেনারেট হলো, তার পাশাপাশি একটা লায়াবিলিটি এলো। তো এই যে লায়াবিলিটি, এটা যেহেতু এই রেভিনিউ রিসিপ্টের ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে আমরা অনেকটা ফ্রি থাকতে পারি ব্যাপারটাতে। কিন্তু ক্যাপিটাল রিসিপ্টের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে লায়াবিলিটিস থাকে, আমি বলবো সেগুলো যখন বলবো। তো রেভিনিউ রিসিপ্টের ক্ষেত্রে একেবারে কোনো রকম লায়াবিলিটি থাকে না। আর অন্যদিকে ক্যাপিটাল রিসিপ্টের ক্ষেত্রে আমরা কোন কোন কম্পোনেন্টগুলোকে কনসিডার করি, একটা হচ্ছে রিকভারি অফ লোনস। তো এটা উইদাউট লায়াবিলিটিই আসে। রিকভারি অফ লোনস মানে আমরা যখন স্টেট গভর্নমেন্টগুলো যখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বা অন্যান্য সংস্থা যখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যখন লোন নেয়, তখন সেই লোনের এগেনস্টে সুদ এবং আসল দুটোই তাদেরকে কিন্তু ফেরত দিতে হয়, পে করতে হয়। কাকে পে করতে হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। তো সেখান থেকেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কিন্তু রোজগার হয়, যেটাকে আমরা রিকভারি অফ লোনস এই হেডে পড়ব। 2 নম্বর হচ্ছে ডিসইনভেস্টমেন্ট ক্যাপিটাল রিসিপ্ট। কীরকম হয়? সরকারি সম্পত্তি আছে, সরকারি সম্পত্তিগুলোকে যদি আমি বিলগ্নীকরণ করি, অর্থাৎ সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলোকে যদি আমি তার শেয়ার বিক্রি করা শুরু করি, তাহলে সেখান থেকে আমি ক্যাপিটাল রিকভারি করতে পারবো। তার যে মূলধন সেটাকে আমি রিকভার করবো আস্তে আস্তে, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমাদের গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আর আরেকটা কী হতে পারে, সেটা হচ্ছে বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। তো এই বরোয়িংস মানে গভর্নমেন্ট একটা কাজ করতে পারে, বৈদেশিক যে সমস্ত আন্তর্জাতিক ব্যাঙ্কসগুলো আছে সেখান থেকে বা দেশের মধ্যে থেকে ধার করতে পারে, বড় করতে পারে, কোনো একটা পার্টিকুলার পারপাসে গভর্নমেন্ট কিন্তু ধার বরোয়িংস করতে পারে। তো সেটাও কিন্তু তার কাছে অ্যাড হবে, কিন্তু আমি বললাম একটু আগেই যে সেটা কিন্তু একটা লায়াবিলিটি নিয়েই আসবে। তো সেই ধরনের যে রিসিপ্ট সেগুলোকে আমরা ক্যাপিটাল রিসিপ্ট বলে থাকি। ওকে, তো এটা হলো ক্যাপিটাল রিসিপ্ট। এবার আমরা চলে আসি রেভিনিউ রিসিপ্টে। রেভিনিউ রিসিপ্ট কী সেটা একটু আগে আলোচনা করলাম। এবার রেভিনিউ রিসিপ্ট কীভাবে হয়, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ, একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। মানে গভর্নমেন্টের যে টাকা রোজগার হয় তার একটা পোর্শন ট্যাক্স থেকে আসে। কীরকম ট্যাক্স? 2 রকমের ট্যাক্স দেখতে পাচ্ছ, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে কি? যার উপর ট্যাক্সটা পড়ছে সেই পে করছে, অর্থাৎ পয়েন্ট অফ ইনসিডেন্স অ্যান্ড পয়েন্ট অফ ইম্প্যাক্ট দুটো একই। পরবর্তী ক্ষেত্রে যখন ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স আমরা পড়ব, তখন এই বিষয়গুলোকে একেবারে জলের মতো সহজ হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। তো ট্যাক্স 2 রকমের হয়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এই দুটো ক্ষেত্র থেকেই কিন্তু গভর্নমেন্টের রোজগার হয়। ডাইরেক্ট ট্যাক্সের কিছু উদাহরণ যদি আমরা দেখি, সেগুলো হচ্ছে ইনকাম ট্যাক্স হতে পারে, কর্পোরেট ট্যাক্স হতে পারে, এগুলো হচ্ছে এই ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। আর ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আমরা এখন সবচেয়ে বেশি বাজারে চর্চিত, সেটা হচ্ছে জিএসটি, হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। কেন এটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে? কারণ যে উপভোক্তা তার উপরেই মানে একমাত্র সেই পয়েন্টেই কিন্তু ট্যাক্সের ইম্পিডেন্সটা ঘটে না। টোটাল সাপ্লাই চেনের বিভিন্ন জায়গায় ভ্যালু অ্যাডিশন যেখানে যেখানে হয়, অর্থাৎ যেখানে যেখানে ভ্যালু অ্যাডেড হতে থাকে, তো সেই জায়গাগুলোতে কিন্তু এই জিএসটি পড়তে থাকে। আমরা যখন ইনডাইরেক্ট ট্যাক্স পড়ব, তখন এটা একদম ডিরেক্ট মানে জেনে নেব যে একদম ব্যাপারটা কী, কেন এটাকে ডাইরেক্ট ট্যাক্স বলে, কেন ওটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে, কী কী উদাহরণ ইত্যাদি সব জেনে নেব। কোনো চিন্তার কারণ নেই, এখন থেকে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই। আর এদিকে হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। নন ট্যাক্স রেভিনিউ কীরকমভাবে হতে পারে? গভর্নমেন্টের কেবলমাত্র আয় হয় ট্যাক্স থেকে এরকম তো নয়, আরও অনেক সোর্স আছে যেখান থেকে গভর্নমেন্টের আয় হতে পারে। যেমন কি হতে পারে? ফিজ, অর্থাৎ গভর্নমেন্টের তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষা দাও তারা তো ফিজ পে করো। তো সেই ফিজ হচ্ছে গভর্নমেন্টের একটা নন ট্যাক্স রেভিনিউ সোর্স। বা অন্যান্য ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছ, তার জন্য একটা ফিজ পে করতে হচ্ছে। তো এইগুলো সমস্তই হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ, এগুলো কিন্তু ট্যাক্সের মাধ্যমে আসে না। অন্যদিকে তোমরা দেখতে পাবে পারমিট দেওয়ার জন্য, গাড়ির পারমিট দেওয়ার জন্য, ঠিক আছে। এছাড়া কেউ বাজারে হেলমেট না পরে গাড়ি চালাচ্ছে, তাকে ফাইন করা হলো, বা ইনকাম ট্যাক্সের ফাইন করা হলো, সেই ফাইন্সগুলো কিন্তু মাল্টিপল ফাইন্সগুলো, সেগুলো হচ্ছে নন ট্যাক্স রেভিনিউর মধ্যে পড়ে, ঠিক আছে। ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এগুলো সমস্তই, বা গভর্নমেন্টের যে ইন্টারেস্ট আর্নিং হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু এই নন ট্যাক্স রেভিনিউর মধ্যে পড়ে। ওকে, পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই যে হেডগুলো রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স কি, ডাইরেক্ট ট্যাক্স কি, ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো পড়ে নিই। ওকে, এবারে আমরা দেখব যেগুলো আগে দেখলাম
এবার সেগুলো ডিটেলসে আলোচনা করব। প্রথম হচ্ছে ট্যাক্স রেভিনিউ। আমরা প্রতিটি মানুষ, প্রতিটি হাউসহোল্ড কিন্তু ট্যাক্স পে করি বিভিন্ন জিনিস কেনার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে এই আমাদেরকে ট্যাক্স দিতে হয়। আমরা একটা সাবান, একটা দেশলাই কাঠি বা যা কিছু কিনি তার জন্যে আমরা কিন্তু সরকারকে ট্যাক্স পেমেন্ট করি। আর আমরা যারা রোজগার করি, ফিক্সড রোজগার করি, আরও যদি সেই জায়গায় যাওয়া যায় যে স্যালারি, তো সেই স্যালারি এগেনস্টে আমাদেরকে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়। ব্যবসায়ীরা তাদের যে রোজগার তাদের এগেনস্টে তারা ট্যাক্স দেন। তো এই ট্যাক্সের প্রয়োজনীয়তা কী? একটা গোটা দেশ, গভর্নমেন্টের বিভিন্ন স্কিম, গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট, এছাড়া প্রতিরক্ষা এবং গভর্নমেন্টের যে ওন মেশিনারি, টোটালটাকে রান করানোর জন্যই কিন্তু এই ট্যাক্স প্রয়োজন হয়। ঠিক আছে, তো ট্যাক্স একটা খুব গুরুত্বপূর্ণ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অঙ্গ। এই ট্যাক্স হচ্ছে একটা অবশ্যই পে করার মতো একটা জিনিস, এবং এখানে যারা ট্যাক্স পেয়ার আছেন তারা কখনোই ট্যাক্স পে করতে পিছপা হতে পারেন না, আইনত তারা বদ্ধ। ওকে, তো প্রথমে দু ধরনের ট্যাক্স আমরা আলোচনা করব। এক হচ্ছে প্রোগ্রেসিভ আর দুই হচ্ছে রিগ্রেসিভ। কোনটা প্রোগ্রেসিভ, কেন প্রোগ্রেসিভ, সেটাই এখানে আলোচনা করার বিষয়। যদি এরকম হয় যে অর্থের পরিমাণ বাড়ার সাথে সাথে ট্যাক্সের রেটটা বাড়ছে, তাহলে সেই ধরনের ট্যাক্সকে আমরা বলবো প্রোগ্রেসিভ ট্যাক্স। উদাহরণ হচ্ছে ভারতবর্ষের ইনকাম ট্যাক্স। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখি, 0 থেকে 5 লাখ পর্যন্ত ফ্রি, 5 থেকে 10 একটা 10% সম্ভবত, আমি ঠিক এক্স্যাক্ট ফিগারটা জানি না, 10 থেকে 15 হয়তো 15%, এইভাবে বাড়তে থাকছে। যত ইনকামের লেভেলটা বাড়ছে, যত ইনকামের স্ল্যাবটা বাড়ছে, 5 থেকে 10, 10 থেকে 15, তত কিন্তু এই ট্যাক্সড হওয়ার যে পার্সেন্টেজ সেটাও কিন্তু বাড়ছে। তো এই ধরনের ট্যাক্সকে আমরা বলি প্রোগ্রেসিভ ট্যাক্স। ভারতবর্ষের ইনকাম ট্যাক্স একটি প্রোগ্রেসিভ ট্যাক্সের উদাহরণ। এইবার যদি এর উল্টোটা হয়, ঠিক আছে, অর্থাৎ যখন ইনকাম বাড়ছে ট্যাক্সের রেট কমছে, এই সিচুয়েশন যদি হয়, তাহলে আমরা সেই ধরনের ট্যাক্সকে বলবো রিগ্রেসিভ ট্যাক্স। এইবারে আমরা দেখব ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স মানে কি? ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে যিনি ট্যাক্স দিচ্ছেন সরাসরি তার সাথে সরকারের দেওয়া নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। মাঝখানে কোনো মিডলম্যান নেই। যেরকম আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ইনকাম ট্যাক্স। ঠিক আছে, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি হচ্ছে? ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একজন এমপ্লয়ির কাছ থেকে যখন ইনকাম ট্যাক্স আদায় করছে সরকার, তখন সরকারের সাথে প্যান নাম্বারের মাধ্যমে ডাইরেক্ট এমপ্লয়ির সংযোগ স্থাপিত হচ্ছে, মাঝখানে কিন্তু কিচ্ছু থাকছে না। তো এটা হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। এছাড়াও ডাইরেক্ট ট্যাক্সের আরও কয়েকটা উদাহরণ তোমরা জেনে রাখো। কর্পোরেট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এটসেট্রা। এগুলো হচ্ছে সমস্ত ডিরেক্ট ট্যাক্সের উদাহরণ। অন্যদিকে ইনডিরেক্ট ট্যাক্স কী কী হতে পারে? ইনডিরেক্ট ট্যাক্স কী আগে জানি। সেটা হচ্ছে, ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে একটা মানুষ যে ট্যাক্সের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যাকে অ্যাকচুয়ালি ট্যাক্সটা পে করতে হচ্ছে, তার উপর সরাসরি কিন্তু ট্যাক্সটা সব সময় প্রযোজ্য হচ্ছে না। এটা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি একটা সাপ্লাই চেন কল্পনা করেছি, যেখানে একটা বস্তু এই ফ্যাক্টরি থেকে প্রস্তুত হচ্ছে, তারপরে যাচ্ছে হোলসেলারের কাছে, হোলসেলারের কাছে যাচ্ছে রিটেলারের কাছে, তারপরে যে কনজিউমার বা যিনি উপভোক্তা তিনি বস্তুটা কিনছেন। তো এবার আমরা জানি যে আমাদের দেশে এই মুহূর্তে জিএসটি চালু আছে। ঠিক আছে, জিএসটি হচ্ছে একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এই যে চেন, ভ্যালু অ্যাডেড চেন, এর প্রত্যেকটা ক্ষেত্রে যে পরিমাণ ভ্যালু অ্যাডিশন হয়, অর্থাৎ যেটুকু দাম বাড়ে বস্তুটার, কেবলমাত্র সেইটুকুর ওপরে কিন্তু জিএসটিটা প্রযোজ্য হয়। ওকে, তো দেখো এইখানে ধরো একটা জিনিসের প্রস্তুত করতে 50 টাকা খরচা আছে, সে প্রফিট মার্জিন অ্যাড করে 60 টাকায় বিক্রি করছে ফ্যাক্টরি ওনার। তো এবার ধরে নাও আমাদের দেশে এই যে প্রোডাক্টটা তার উপর 10% জিএসটি লাগু আছে। এই 10% জিএসটি এই ফ্যাক্টরি ওনারের কাছ থেকে যখন হোলসেলার কিনছে তাকে দিতে হচ্ছে। কার ওপর দিতে হচ্ছে? না, এই যে 50 টাকা থেকে
প্রোডাকশানের খরচা 50 টাকা থেকে বেড়ে 10 টাকা হলো, মানে 10 টাকা সে বেশি লাভে বিক্রি করছে, মানে 10 টাকা লাভে সে বিক্রি করছে, তো সেই 10 টাকার উপরেই কিন্তু এই 10%টা পড়বে। হয়েছে? তার মানে এখানে তাকে 1 টাকা ট্যাক্স পে করতে হবে, সে 61 টাকায় জিনিসটা কিনতে পারবে। হয়েছে? এইবার এই 61 টাকায় হোলসেলার কিনলো, হোলসেলার যখন রিটেলারকে সেল করবে সেখানে আরও ধরা যাক 9 টাকা সে লাভ করছে, ঠিক আছে? অতএব সে কিনা জিনিসটা যখন বিক্রি করছে তখন সেই জিনিসটার দাম হচ্ছে 70 টাকা, 70 টাকায় সে কিনছে, ঠিক আছে? এখন এটা হলো 70 টাকা, কিন্তু তাকে ট্যাক্সটা পে করতে হচ্ছে জিএসটি তাকে কত টাকার উপর পে করতে হবে? এই 9 টাকাটার উপর, মানে যেটা এই হোলসেলার অ্যাড করলো প্রফিট মার্জিন হিসেবে। তাহলে 9 টাকার 10% যদি আমি ধরি সেটা 90 পয়সা, তখন টোটাল জিনিসটাকে 70 টাকা 90 পয়সায় রিটেলার কিন্তু কিনবে, ঠিক আছে? এইবার রিটেলার বিক্রি করবে একদম সর্বশেষ উপভোক্তা, মানে আমাদের মতো মানুষকে, ঠিক আছে? তারা কি করবে? সেও কিন্তু কিছু টাকা প্রফিট মার্জিন অ্যাড করবে। সে ধরা গেল যে সে 4 টাকা 10 পয়সা প্রফিট মার্জিন অ্যাড করলো, তার মানে সে কত টাকায় বিক্রি করলো জিনিসটা? 75 টাকায়। এইবার কনজিউমার যখন কিনবে তাকেও জিএসটি পে করতে হবে। কত টাকার উপর পে করতে হবে? 4 টাকা 10 পয়সা, অর্থাৎ তাকে পে করতে হবে ওই 4 টাকা 10 পয়সার উপর 41 পয়সা 10% জিএসটি হিসাবে। অর্থাৎ সে যখন কিনবে তখন কনজিউমার 75 টাকা 41 পয়সায় বস্তুটা পাবে। এই যে প্রত্যেকটা স্তর, ঠিক আছে, এই যে ভ্যালু অ্যাডেড চেন, প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ভ্যালু অ্যাড হচ্ছে, সেখানে কেবল যেটুকু অর্থ প্রফিট মার্জিন হিসেবে বা অন্যান্য খরচা হিসেবে অ্যাড হচ্ছে সেটার উপর মানে সেটার উপরই ট্যাক্স পড়ছে। এই জন্য এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অর্থাৎ প্রত্যেকটা স্তরে ট্যাক্সটা পড়তে পড়তে ভ্যালু অ্যাডিশন যেটুকু হয়, অর্থাৎ যেটুকু অর্থ এক্সট্রা লাগে, ঠিক আছে, তো সেই এক্সট্রাটার উপর এই ট্যাক্সটা পে হয় বলে এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো জিএসটি হচ্ছে এমন একটা ট্যাক্স যেটা কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স মেথডে, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাকচুয়ালি একটা ট্যাক্স কালেকশন মেথড যেখানে প্রত্যেকটা স্তরে ট্যাক্স পড়ে, ঠিক আছে? এতে কি হয়, যদি এরকম যদি আমি না করতাম তাহলে কি করতে হতো? টোটালটার ওপর ট্যাক্স পড়তো 50 টাকা 60 টাকার ওপর ট্যাক্স পড়তো। আবার মানে অ্যাকচুয়ালি লাস্টে যে কনজিউমার কিনতো সেই কনজিউমার যখন 75 টাকায় বস্তুটা কিনছে তখন তাকে যদি 10% ট্যাক্স দিতে হতো, তাহলে 7 টাকা 50 পয়সা তাকে টোটাল ট্যাক্স দিতে হতো এবং তাকে 82 টাকা পে করতে হতো। কিন্তু এখানে যে সমস্যাটা হতো সেটা হচ্ছে, এই যে ফ্যাক্টরি থেকে যখন 50 টাকা খরচা হয়েছে বস্তুটা কেনার জন্য, বস্তুটা তৈরি করার জন্য, সেই ফ্যাক্টরি যে 50 টাকা খরচা করেছে তার মধ্যে এই 50 টাকার ওপর ট্যাক্সটা তো অলরেডি ধরা আছে, কারণ সে তো বাজার থেকে বস্তুগুলো, মানে তার যে জিনিসগুলো লেগেছে, জিনিসটা মানে তার যে প্রোডাক্টটা তৈরি করার জন্য যে জিনিসগুলো লেগেছে সে তো 50 টাকা দিয়ে কিনেছে। তো সে অলরেডি যখন কিনেছে তখন সেই 50 টাকার এগেনস্টে ট্যাক্সটা তো অলরেডি পে করেছে। তাহলে তাকে তো মানে এবার যখন এই কনজিউমার যখন এই 75 টাকার ওপর ট্যাক্স পে করতো, তখন কিন্তু এই 50 টাকার উপর যে ট্যাক্স সেটার উপরও তাকে ট্যাক্স দিতে হতো। তাহলে কি হতো? ক্যাসকেডিং এফেক্ট হতো, অর্থাৎ ট্যাক্সের ওপর ট্যাক্স পড়ে যেত। সেটা যাতে না হয় সেজন্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা এনেছিলাম। তো সেই ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে একটা ট্যাক্স কালেকশন মেথড। জিএসটি বর্তমান যুগে আমরা জানি ভারতবর্ষের যে সেলস ট্যাক্স সেটা জিএসটি মেথডে কালেকশন করা হচ্ছে, সেটাও কিন্তু একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। তো এটা গেল ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং জিএসটি। এইবার তোমরা সাধারণভাবে কনসিডার করো, এইখানে কনজিউমার এই জিনিসটা কিনছে, কিন্তু ট্যাক্সটা কোথায় কোথায় পড়তে আসছে, এইখানে একটা ট্যাক্স পড়ছে, এইখানে একটা ট্যাক্স পড়ছে, এইখানে একটা ট্যাক্স পড়ছে, কিন্তু সামগ্রিক বোঝাটা কাকে বহন করতে হচ্ছে? কনজিউমারকে, কারণ তাকেই সব টাকাটা পে করতে হচ্ছে। তো তাই ইনডাইরেক্ট ট্যাক্সের সংজ্ঞায় বলা আছে, ট্যাক্সটা যেখানেই পে করতে হোক, যেখানেই পড়ুক, ইম্পিডেন্স অফ দ্য ট্যাক্স বা ইনসিডেন্স অফ দ্য ট্যাক্স যেখানেই হোক, তার কিন্তু ইম্প্যাক্ট, তার যে প্রভাব সেটা পড়ছে কনজিউমারের ওপর। অর্থাৎ যে সমস্ত ট্যাক্স কালেকশানের ক্ষেত্রে ইনসিডেন্স অফ দ্য ট্যাক্স অ্যান্ড এফেক্ট অফ দ্য ট্যাক্স এই দুটো একটা পয়েন্টে হয় না, সেই সমস্ত ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এই ধরনের ট্যাক্সের উদাহরণ কী কী হবে সেগুলো আমরা একটু জেনে নিই। একটা তো জিএসটি একটু আগে বললাম, তারপর হচ্ছে ধরে রাখো স্টেট এক্সাইজ ডিউটি, এটা আবগারি শুল্ক, কাস্টম ডিউটি,
এগুলো সব কিছুই হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এইবারে আমরা ডাইরেক্ট ট্যাক্সের আরও কিছু উদাহরণ দেখব। একটা তো আমরা বলেছি যে ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স হচ্ছে যে কোম্পানিগুলো ভারতবর্ষে কাজ করে বা জিনিসপত্র তৈরি করে তাদের উপর তাদের যে প্রফিট আর্ন হয় সেই প্রফিট আর্নিংয়ের উপর যে ট্যাক্স সেটাকে আমরা বলি কর্পোরেট ট্যাক্স। ভারতবর্ষে কর্পোরেট ট্যাক্স হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি আছে যারা কোম্পানি অ্যাক্ট 2019 বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী নথিভুক্ত কোম্পানি, তাদের পাবলিক প্রাইভেট দুটোই তাদের কিন্তু কর্পোরেট ট্যাক্স পে করতে হয়। ওকে, এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ট্যাক্স হচ্ছে ওয়েলথ ট্যাক্স। ঠিক আছে, এটা ওয়েলথ ট্যাক্স 1957 যে আইন ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট সেটার মাধ্যমে যুক্ত হয়েছিল, কিন্তু মনে রাখবে 2016 সালে এই ট্যাক্সটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয় 1 এপ্রিল। ঠিক আছে, মনে রাখবে। আরও একটি ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স। এই পি ট্যাক্স কালেক্ট করে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, এগ্রিকালচার ইনকাম ছাড়া অন্যান্য ইনকামের সাথে যুক্ত যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই পি ট্যাক্স দিতে হয়। স্যালারি যারা এমপ্লয়ি আছে, যারা স্যালারি পান, তো সেই স্যালারি থেকে কিন্তু প্রফেশনাল ট্যাক্স একটা সার্টেন পার্সেন্টেজ সেটা কিন্তু কেটে নেওয়া হয়। ডক্টরস, লয়ার্স এরাও কিন্তু এই ট্যাক্সের আওতায় থাকেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি। ওকে, ট্যাক্স স্ট্রাকচার এবং পাবলিক ফিনান্স সংক্রান্ত ভিডিওর এই ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।